শবনৃত্য পর্ব সংখ্যা ৫। এই মেয়ে, ভার্সিটিতে আজ নতুন। নাম কি তোমার? তোমাকে এই ভার্সিটির ছাত্রদলের নেতা ডাকছে। ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে করিডোর পার হচ্ছিল সেনরিভা। ঠিক সেই সময় এক অচেনা যুবক এসে তার পথ আটকালো। কথাগুলোর ভঙ্গিতে ছিল স্পষ্ট দম্ভ আর নির্লজ্জ কৌতুক। সেনরিভা থমকে দাঁড়ালো। একসাথে এতগুলো প্রশ্নে সে কিছুটা চমকে গেল, বিরক্তও লাগলো। কিন্তু তার থেকেও বেশি একটা অজানা আতঙ্ক বুকের ভেতর ধাক্কা দিয়ে উঠল। ভার্সিটির র্যাগিং সম্পর্কে সে অনেক কিছুই শুনেছে। নতুনদের নাকি সিনিয়ররা নানাভাবে অপদস্থ করে, কিন্তু একজন ছাত্রদলের নেতা তাকে কেন ডাকছে? আজ তার ভার্সিটিতে প্রথম দিন। ভর্তি হওয়ার পর এতদিনে একটু সময় বের করে আজ আসতে পেরেছে। সে ছুটি নিয়েছে লিওনার সাইড থেকে, আজ ওরফে শেরজিতের কাছ থেকে। যদিও ছুটি যাওয়ার সময় শেরজিৎ কিছু বলার আগেই সে কল কেটে দেয় এবং ফোন অফ করে রাখে, কারণ সে জানে শেরজিৎ তাকে ছুটি দেবে না সহজে। গত কয়েকদিনই সে বুঝে গিয়েছে লোকটা কতটা কড়া ও নিয়ন্ত্রণ প্রবণ। তবে আজ শুধু ভার্সিটিতে আসার জন্যই ছুটি নেয়নি। বিকালে তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখানোর অনেক সময় হয়েছে। প্রথম দিনই এমন অস্বস্তিকর অভিজ্ঞতা সেনরিভাকে কাঁপিয়ে দিল। তার পাশে দাঁড়ানো জাজিরা সেনরিভার হাত শক্ত করে চেপে ধরল। ভার্সিটির গেট পেরোনোর পরেই জাজিরার সঙ্গে দেখা হয় তার। অতঃপর তারা টুকটাক গল্প করতে করতে ক্লাসরুমের দিকে এগোচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে সেনরিভাকে থামায়। জাজিরা ছেলেটাকে ভালো করেই চেনে। সে ছাত্র দলের নেতা জায়ান চৌধুরীর ঘনিষ্ঠ অনুচরদের একজন। জায়ান বর্তমান অর্থমন্ত্রী সেনরিভাস চৌধুরীর ভাইয়ের ছেলে। এই পরিচয়ের জোরেই তার দাপট ভার্সিটির চারপাশে ছড়িয়ে আছে। কেউ তাকে কিছু বলতে সাহস পায় না। জায়ানের নামের আড়ালে অনেক কিছুই শোনা যায়। যেসব মেয়েদের তার চোখে ধরে তাদেরকে সে রাতের জন্য জোগাড় করে, কখনো জোর করে, কখনো প্রলোভনে। কেউ কেউ আবার নিজের ইচ্ছাতেই তার আশেপাশে ঘুরে, ক্ষমতার আশায়। আর সেখানে সেনরিভা ভুবন ফুলানো সৌন্দর্য দেখে বুঝতে বাকি থাকে না তার পরবর্তী লক্ষ্য এখন সামনেই দাঁড়িয়ে আছে। জাজিরা কিছু বলার আগে ছেলেটি ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, ওর হাত ছাড়ো, আর তুমি আমার সঙ্গে এসো। ভাই, এখানে চলে আসলে কিন্তু খুব একটা ভালো হবে না। সেনরিভা ধীরে ধীরে জাজিরার হাত ছাড়িয়ে নিল। চোখে মুখে শান্ত ভাব ধরে রাখলো। গভীরভাবে শ্বাস নিয়ে বলল, কে ডাকছেন? কোথায় যেতে হবে? আতঙ্কিত কণ্ঠে জাজিরা বলল, তুই এদের চিনিস না, এদের সাথে যাস না প্লিজ। ছেলেটা এবার এমন একটা হাসি দিয়ে বলল, এভাবে না গেলে তুলে নিয়ে যেতে দেরি হবে না। ভার্সিটির এত মানুষের সামনে সেটা হলে দৃশ্যটা খুব সুন্দর হবে না, তাই না? সেনরিভা জাজিবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ঝামেলা আমার পছন্দ না। আগে যাই, দেখি কি বলে। ভয় পাস না, বড় জোর র্যাগিং করবে, তাই না? এতটুকু বলেই ছেলেটার সঙ্গে চলে গেল সে। আর জাজিরা উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো এখন কি হতে চলেছে, আর দোয়া করলো যেন মেয়েটার কিছু না হয়। শহীদ মিনারের সিঁড়িতে এক যুবককে ঘিরে বসে আছে কয়েকজন যুবক। দেখেই বোঝা যায় সে কোনো নেতা, আর বাকিরা তার অনুসারী। হাসি ঠাট্টা আর গল্পে মশগুল তারা। বেলা তখন প্রায় 9টা হতে 9:30 ছুঁই ছুঁই। সূর্যের আলো ধীরে ধীরে মাথার উপরে উঠে এসেছে। গরমটা বাড়ছে ধীরে ধীরে। ভাই, এক টানা টানা কণ্ঠে কারোর ডাকে সবাই একতালেই সেদিকে তাকায়। তাকানোর পর সবার দৃষ্টি চলে গেল পাশে দাঁড়ানো এক চোখ বিধাঁধানো সৌন্দর্যের দিকে। সবুজ চোখের মণি, মুখে দ্বিধা। তাদের তাকানো দেখে মেয়েটা যেন কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সে তৎক্ষণাৎ মাথার ওড়নাটা টেনে গুছিয়ে নেয়, নিজেকে যেন আড়াল করার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন যুবক, শরীরে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, এক হাতে সিগারেট আর অন্য হাতে কানে ফোন ধরে কোনো এক গুরুত্বপূর্ণ কথোপকথনে ব্যস্ত। পাশ থেকে এক চেলা ফিসফিস করে কিছু বলতেই সে নিঃশব্দে ফোন কেটে দিল। চোখ থেকে সানগ্লাস খুলে সামনে তাকালো। তার দৃষ্টিতে নিস্তব্ধ এক স্থিরতা, আর মুখ জুড়ে জমাট বাঁধা কামনার ছায়া। সেনরিভা মনে মনে প্রার্থনা করে এই মুহূর্তে যেন কেউ এসে তাকে এখান থেকে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু বাস্তবে কি তার সম্ভব? মাথা নিচু করে সে বুঝতে পারছে চারপাশের কয়েক জোড়া চোখ তাকে গিলে খাচ্ছে। সেই নীল পাঞ্জাবি পরা যুবক এবার ঠান্ডা গলায় বলে উঠল, এই, সবার চোখ নামা।
এই নীলাঞ্জনা শুধু আমার, শুধু জায়ান চৌধুরীর। চারিপাশের সবাই মুহূর্তের মধ্যে চোখ নিচু করে ফেলল, কিন্তু সেন্ড্রিভা ভেবাচাকা খেয়ে গেল। নীলাঞ্জনা? তার আশেপাশে তো কোনো মেয়ে নেই। সে একটু ধীরে মাথা তুলে চারিদিকে তাকালো। অন্য কাউকে না, তোমাকেই ডাকছি, তুমিই আমার নীলাঞ্জনা। সেন্ড্রিভা যেন জমে গেল, গলা শুকিয়ে আসছে। অনেক কষ্টে সে মৃদুস্বরে বলল, কিন্তু ভাইয়া, আমার নাম তো সেন্ড্রিভা, নীলাঞ্জনা নয়। জায়ান হাতের সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল, তারপর মুখের ধোঁয়াটা সেন্ড্রিভার মুখের উপর ছাড়ল। সেন্ড্রিভা খুক খুক করে কেসে উঠল। এক হাত দিয়ে সে ধোঁয়াগুলো সরাতে চাইল। এর মধ্যেই সে যুবকের বলা কথাটা শুনতে পেল, আমার পাঞ্জাবের রং কি? সেন্ড্রিভা এক ঝলক তাকিয়ে মাথা নিচু করে বলল, নীল। তোমার জামার রং কি? সেন্ড্রিভা থতমত খেয়ে গেল এমন সব অদ্ভুত প্রশ্ন শুনে। তারপরও কোনো কিছু না বলে উত্তর দিতে থাকলো, কারণ সে জানে এদের সাথে কথা জড়ানো মানেই ঝামেলা। নীল। জয়ানের মুখে চওড়া হাসি ফুটে উঠল। দেখেছো আমাদের কত মিল তাহলে? এই জন্যই তুমি আমার নীলাঞ্জনা। সেন্ড্রিভার ভেতরটা এলোমেলো হয়ে উঠছিল। অস্বস্তি, রাগ আর ভয় একসাথে মিশে যেন গলা চেপে ধরেছে তাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ সুদর্শন যুবকটির দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে। এত ছেলেদের সামনে অচেনা একটা মেয়েকে দাঁড় করিয়ে এমনভাবে কথা বলার কোনো শালীনতা আছে? আর জায়ানের সেই চোখে এমন এক ধরনের হিংস্র লালসা, যেন সে চোখ দিয়ে সেন্ড্রিভাকে গিলে খেতে চাইছে। তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে সেন্ড্রিভা বলল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে ভাইয়া? জায়ানের কপালে ভাঁজ পড়ে, ঠোঁট বাঁকা করে হেসে বলে, কে তোমার ভাইয়া? আমি যাকে বউ করতে চাই সে আমাকে ভাইয়া বানায়। সো ফানি। তার কথা শুনে পাশে থাকা তার জেলাপোলাগুলো হেসে ওঠে। সেন্ড্রিভার ভেতরে অস্বস্তি তখন আরো গাঢ় হয়ে উঠেছে। সে ধীরে কাঁপা গলায় বলে, ভাইয়া আমাকে যেতে দিন প্লিজ, আমি কোনো ঝামেলা জড়াতে চাই না, আমার বাসায় অসুস্থ মা আছে। জায়ান এবার নির্লজ্জ এক হাসি হাসল। তোমাকে আমার চোখে লেগে গিয়েছে বুঝলে নীলাঞ্জনা, আজ রাতে একটা ঠিকানায় চলে এসো, ঠিক আছে? সেন্ড্রিভার গলা শুকিয়ে এলো। লজ্জা ঘৃণায় কান্না চেপে ধরলো তাকে। বলল, আমি অমন টাইপের মেয়ে নই। জায়ান এবার কঠিনভাবে হাসলো, তারপর এক পা এগিয়ে এসে মুখের একদম কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এই জন্যই তো তোমাকে আমার ভালো লেগেছে। লক্ষ্মী মেয়ের মতো আজ রাতে ঠিকানা মতো চলে আসবে, আমাকে যেন তোমার বাসা থেকে তুলে আনতে না হয়। সেদিনবার মনে হচ্ছিল তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ততক্ষণে জায়ান পেছন ফিরে এক ছেলেকে বলল, এই রাফিদ, একটা কাগজ আর কলম দে তো। রাফিদ নামের ছেলেটা সঙ্গে সঙ্গে বের করে দিল। জায়ান তাতে কিছু লিখে সেন্ড্রিভার হাতে গুজে দিয়ে বলল, রাত 8টায় চলে আসবে, না এলে বুঝতে পারবে অর্থমন্ত্রী সেন্ড্রিভাস চৌধুরীর বাড়ির ছেলের কথার অবজ্ঞা করলে কি ভয়ানক শাস্তি অপেক্ষা করে। বলেই সে হেসে ওঠে, চোখে আবার সানগ্লাসটা পরে তার চেলাপোলাদের নিয়ে সেখান থেকে চলে যায়। সেন্ড্রিভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কানে তখনও গুনগুন করছে একটা মাত্র নাম, অর্থমন্ত্রী সেন্ড্রিভাস চৌধুরীর বাড়ির ছেলে। নিঃশব্দে দাঁড়িয়ে সেন্ড্রিভা, শরীরটা যেন পাথরের মতো জমে গিয়েছে। হঠাৎ ঘাড়ে কারোর হাতের স্পর্শ পেয়েই চমকে উঠল। পেছন ফিরে দেখে জাজিরা। তাকে দেখে এক গভীর নিঃশ্বাস ফেলল সেন্ড্রিভা। জাজিরা কাঁধে হাত রেখে বলল, কি বলল তোকে? সেন্ড্রিভা কাগজের একটা টুকরো জাজিরার দিকে বাড়িয়ে দিল। এই জায়গার ঠিকানা দিয়েছে, যেতে বলেছে। জাজিরা কাগজটা পড়ে নিল, চোখে মুখে চিন্তার ছায়া। তারপর নিচু গলায় বলল, কিসের জন্য যেতে বলেছে বুঝতে পারছিস তো? সেন্ড্রিভা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদু শব্দে বলল, হুম। তারপর এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এদের নামে কেউ কখনো মামলা করে না? জাজিরা তাচ্ছিল্য এক হাসি হেসে বলল, যাদের হাতে আইন তাদের বিরুদ্ধে আবার আইন কী বা করতে পারে? সেন্ড্রিভা থমকে গেল। কথাগুলো কানে গিয়ে কাটার মতো বিঁধল। বুঝে গেল এটা স্রেফ হতাশা নয়, বরং একটা নির্মম বাস্তবতা। যাদের হাতে টাকা, ক্ষমতা আর বন্দুক, তাদের জন্য আইন যেন পকেটে রাখা রুমালের মতো, দরকারে ব্যবহার করে, না চাইলে পাশ কাটিয়ে যায়। আর গরিবরা,
তারা শুধু দিনের পর দিন সহ্য করে অন্যায় নিঃশব্দে। এই আইন তাদের জন্য নয়, কারণ যারা সব কিছুর উপর বসে আছে তারা তো আইনের উপরেও। হঠাৎ জাজিরা উত্তেজিত গলায় বলল, তুই তো বলেছিলি যার বাসায় কাজ করিস সে অনেক পাওয়ারফুল লোক, তার কাছে তো সাহায্য চাইতে পারিস। জাজিরার কথা শুনে সেনরিভার হৃদয় আশার সুর ছড়িয়ে দিল। তার চোখজোড়া হঠাৎই ঝলমল করে উঠল, ঠিক যেমন শুকনো বালির উপর রোদের আলো পড়ে ঝিকিমিকি করে। এতক্ষণ পর যেন সে একটা সম্ভাবনার দিশা পেল। সে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে দুই হাতে জাজিরার গাল টেপে ধরে বলল, আমার তো এটা একেবারেই মাথায় আসেনি। ধন্যবাদ রে দোস্ত, চল এখন বাকি ক্লাসগুলো করে ফেলি। জাজিরা হাসি মুখে মাথা নাড়ল। তারপর দুজন একসাথে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। তাদের চলে যাওয়ার ঠিক পরেই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা দুজন সুঠামদেহী কালো পোশাক পরা বডিগার্ড একজন দ্রুত ফোন বের করে কাউকে কল করলো। ওপাশ থেকে কেউ কিছুই বলতে সে একবার সায় দিয়ে চুপচাপ ফোন কেটে দিল। সেনরিভা তার মায়ের ডাক্তার দেখানোর কাজ শেষ করে হাসপাতাল থেকে বের হয়ে এলো। তারপর মাকে গাড়িতে তুলে দিল। প্রতিভা বেগম গাড়িতে আরাম করে বসে মেয়ের দিকে তাকিয়ে একটু চিন্তিত কণ্ঠে বললেন, সন্ধ্যা হয়ে গিয়েছে মা, আজকে কেনাকাটা না করলে হতো না? সেনরিভা হালকা হাসলো, তুমি নিশ্চিন্তে বাসায় যাও। তুমি তো জানো আমার স্যার কেমন কঠোর, আবার কবে ছুটি পাবো কেই বা জানে। তাই আজ যখন বাইরে এসেছি তখন একেবারে কিনে নিয়ে যাই। প্রতিভা বেগম মেয়ের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। সেনরিভা মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ মা, ফিরবো, তুমি চিন্তা করো না। তারপর গাড়ি চলে যেতেই সে হাঁটা দিল হাসপাতাল থেকে একটু দূরে শপিং মলের দিকে। দুদিন আগেই সে বেতন পেয়েছে। মায়ের ডাক্তারের ফি আর নিজের ফোনটা ঠিক করানো দরকার ছিল বলেই বেতন চেয়েছিল। যদিও মাস শেষ হতে এখনো অনেক দেরি, তবুও শেরজিৎ পুরো মাসের বেতন একসাথে দিয়ে দিয়েছে। এতে সেনরিভা একরকম খুশি হয়েছিল। কে না খুশি হয় মাসের শুরুতে পুরো বেতন পেলে? তবে এখন যেন বুকের ভেতর কিছুটা শূন্যতা আর কিছুটা অস্বস্তি কাজ করছে। একই দিনে তার জানে পানি উঠে গিয়েছে যেন। সে এখন বুঝতে পারছে শুধু বেতন না, চাকরির এগ্রিমেন্ট পেপার করিয়ে নেওয়ার পেছনে শেরজিতের উদ্দেশ্য কী ছিল। তার এমন কার্যকলাপ আর কঠোরতা দেখে হয়তো কেউ কাজে থাকতে চায় না, তাই এগ্রিমেন্ট পেপার করিয়েছে। আর বেতনের অ্যামাউন্টও বেশি। শালার খরুশ, মনেই গালি দিয়ে ফেলল সেনরিভা। কেনাকাটা করতে করতে 1-1.5 ঘন্টা কেটে গেল। হঠাৎ ফোনের সময় দেখে চমকে উঠল। রাত অনেক হয়ে গিয়েছে, তাই আর বেশি কিছু না নিয়ে তাড়াতাড়ি বের হয়ে এলো শপিং মল থেকে। রাস্তার ধারে দাঁড়াতেই হঠাৎ সামনে একটা গাড়ি সজোরে ব্রেক কষে থেমে গেল। সেনরিভা চমকে উঠে কয়েক কদম পেছনে সরে এলো। তারপর বিরক্ত চোখে গাড়ির দিকে তাকাতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা তো সেই শালা খরুশের গাড়ি মনে হচ্ছে, মনে মনে বলে উঠল সে। ঠিক তখনই গাড়ির জানালাটা ধীরে ধীরে নেমে গেল। সেনরিভা অবাক চোখে দেখতে পেল সেখানে বসে আছে মাফিয়া বস লিওনার ওরফে শেরজিৎ জালেন চৌধুরী। মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস। তবুও তাকে চিনতে সেনরিভার এক মুহূর্তও লাগলো না। তাকে দেখেই সেনরিভার গলা শুকিয়ে গেল। বুকের ভেতরটা ধকধক করে উঠল। একটা ঢোক গিলে নিঃশব্দে স্থির দাঁড়িয়ে রইল। রাতটা হঠাৎ আরো ঘন, আরো ভারী হয়ে উঠল যেন। গেট ইন দ্য কার। শেরজিতের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে এমন কথা শুনে সেনরিভার কর্ণপাতে প্রবেশ করতেই সে বিচলিত হলো। কোথায় যাব স্যার? জাহান্নামের চৌরাস্তায়। সেনরিভার মুখ থমথমে হয়ে উঠল। আজ সে কাজে যায়নি বলে কি এখন নিজেই নিতে এসেছে? এই ভাবনাতেই বিরক্ত ছাড়ল তার চোখে মুখে। এই ব্যাটাকে সে কখনোই বিশ্বাস করে না, খারুস লোক একেবারে। তবে ঠিক তখনই জায়ানের কথা মনে পড়ে গেল সেনরিভার। সঙ্গে সঙ্গে মনটা একটু শান্ত হলো। ভাবলো, ভালোই হয়েছে, গাড়িতে বসে স্যারের সঙ্গে কথা বলা যাবে। তবু একটা ব্যাপার নিয়ে সে থেমে গেল। তার মতো একজন সাধারণ গৃহকর্মীকে এমন দামি গাড়িতে বসাতে চাইছে এই খরচ লোকটা। এটা ভাবতেই সে কিছুটা অবাক হয়ে গেল। কি হয়েছে? বসো। বাসায় যাওয়ার ইচ্ছা নাই নাকি? জি স্যার, কিন্তু আপনি হঠাৎ এখানে যে? আই এম নট উইলিং টু আনসার ইউর কোয়েশ্চেন। সেনরিভা আর একটা কথাও না বাড়িয়ে গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে পড়ল।
তার বসা মাত্রই শেরজিৎ ইঞ্জিন স্টার্ট দিল। নিঃশব্দে গাড়ি চলতে শুরু করলো। শহরের আলো আঁধারের মধ্যে গাড়ি ছুটে চলছে। রাস্তার বাদে ঝলকে কখনো সেন্ড্রিভার মুখে পড়ছে, কখনো ছায়ায় খেলা করছে। সে জানালার পাশে মাথা হেলিয়ে বসে আছে, ক্লান্ত চোখে চেয়ে আছে বাহিরে, ধোঁয়াটে কুয়াশায় ঢাকা অস্পষ্ট রাস্তার দিকে। আর ভাবছে কিভাবে কথা শুরু করবে, নাকি আবাবিল ভাইয়ের মাধ্যমে সাহায্য নেবে। হঠাৎ সেন্ড্রিভার নাকে ভেসে এলো এক অদ্ভুত, তীব্র অথচ আরামদায়ক ঘ্রাণ। প্রথমে সেটা ছিল খুব হালকা, যেন কোনো ফুলের টাটকা ঘ্রাণ। তবে এক মুহূর্তেই সেটা সেন্ড্রিভার ভেতরে ঢুকে যেন অদ্ভুত মাথা ভারী করে দিল। সে চোখ কুঁচকে শেরজিতের দিকে তাকিয়ে বলল, আপনার গাড়িতে এটা কি গন্ধ? শেরজিৎ চোখ সরাল না রাস্তা থেকে, শুধু শান্তভাবে বলল, তোমার ঘুম দরকার। সেন্ড্রিভা কিছু বলতে গিয়েও পারল না। তার জিভ ভারী হয়ে এলো, শরীর নিস্তেজ। পৃথিবী যেন কুয়াশায় মরে গেল চোখের সামনেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর এক নিঃশব্দ নিঃশ্বাসে সে পাশের সিটে ঝুঁকে পড়ল। গাড়ির ভোঁট থেকে তখন বের হচ্ছে সেই অচেনা ঘ্রাণ, তীব্রভাবে পরিকল্পিত, নিখুঁতভাবে মিশ্রিত। শেরজিৎ একবার তাকালো রিয়ার ভিউ মিররে। নিজের চোখে ঝলকানো ঠান্ডা প্রতিচ্ছবি দেখে তার ঠোঁটে উঠে এলো এক দুর্বোধ্য হাসি। আজ বেঁচে গিয়েছিস বলে ভাববি না তুই সারা জীবনের জন্য বেঁচে গিয়েছিস। তোর মৃত্যুর আগে জাহান্নামের জীবন উপহার দেব আমি। তোর বাপ তোকে বাঁচিয়ে আমার ভালোই করেছে। তোর জীবনটাকে এবার আমি একটু একটু করে নরকে পরিণত করব। কিন্তু তুই মরতে পারবি না, মরতে পারবি না তুই। সেন্ড্রিভা হঠাৎই ঘুমের মধ্যে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর এক তীব্র চিৎকার দিয়ে উঠে বসে পড়ল। ঘরটা অন্ধকার আর নিস্তব্ধ, তবুও শীতল বাতাসে ঘামতে থাকে তার শরীর। ছাদের ফ্যানটা খটখট শব্দে ঘুরছে, আর জানালার ফাঁক গলে হালকা বৃষ্টির গন্ধ ভেসে আসছে। তার চিৎকার শুনে প্রতিভা বেগম ছুটে এসে দরজা ঠেলে ভেতরে ঢোকেন। মেয়ের এমন আচরণ দেখে আঁতকে উঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, এত অস্থির লাগছে কেন তোকে? সেন্ড্রিভা স্তব্ধ হয়ে তাকালো মায়ের দিকে। তারপর চারিদিকে নজর বুলিয়ে নিল। সে স্বপ্ন দেখছিল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, কাল তো সে লিওনার্ড স্যারের সাথে ছিল। তাহলে আমি বাসায় এলাম কিভাবে, কখন? তার কণ্ঠে হতচকিত। মনে পড়ছে না কিছুই। লিওনার্ড স্যারকে তাকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে, কিন্তু তাকে তো তার বাসার ঠিকানা কখনো দেওয়া হয়নি। সে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কাল বাসায় কখন আর কিভাবে পৌঁছেছিলাম আম্মু? মেয়ের এমন অদ্ভুত কথা শুনে প্রতিভা বেগমের ললাটে ভাঁজ পড়ল। কি জানি, কাল রাতে হঠাৎ প্রচুর ঘুম পাচ্ছিল, হয়তো ডক্টরের দেওয়া নতুন ওষুধ খাওয়ার জন্য। আর তার মধ্যেই হয়তো তুই এসেছিলি। সেন্ড্রিভা এবার নিশ্চিত তার সমস্ত প্রশ্নের উত্তর আছে একজনের কাছে, আর সেই মানুষটি আর কেউ না, লিওনার্ড স্যার। সে এক সেট জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে রওনা দিল। গোসল ছেড়ে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। মেয়ের এই তাড়াহুড়া আর গোছানো ভাব দেখে মা একটু অবাক হয়ে বললেন, এখন তো প্রায় দুপুর, এ সময় কোথায় যাবি? সেন্ড্রিভা তার কোমর ছড়িয়ে পড়ে থাকা ভেজা চুলের নরম তোয়ালে নামিয়ে রেখে মায়ের দিকে তাকিয়ে বিস্ময়ে বলল, দুপুর? কি বলো মা? মা হালকা হেসে উত্তর দিলেন, তুই তো এতক্ষণ ঘুমাস না, এই জন্যই ভেবেছিলাম তুই হয়তো অসুস্থ, তাই আর ডাকিনি। আর বাইরে তো মেঘ করেছে, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তাই সময়টা ঠিক বুঝতে পারছিস না। সেন্ড্রিভা জানালা খুলে তাকিয়ে দেখল, সত্যি চারিপাশ অন্ধকার হয়ে আছে। ভারী মেঘে আকাশ ঢেকে আছে, কখন বৃষ্টি নামবে ঠিক নেই। এমন আবহাওয়ায় বাইরে যাওয়া প্রায় অসম্ভব, আর গেলেও এখন গাড়ি পাওয়া দুষ্কর। শেষমেশ সে ধীরে জানালার পাশে এসে বসে পড়ল। বুকের ভেতর জমে থাকা সব উত্তেজনা একটু একটু করে থিতিয়ে গেল। তার চোখে এখন একটাই লক্ষ্য, কাল। কাল রাতে কি হয়েছিল তা একমাত্র তিনিই উত্তর দিতে পারবেন। আর হঠাৎ এমন ঘুমের রহস্যই বা কী?